আসসালামু আলাইকুম। বিএসএল এগ্রো ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আজ আমরা আসছি বাবুগঞ্জ উপজেলা বাইলাখালী গ্রামে সুমন ভাইয়ের কুমড়ো বাগানে। আজ আমরা তার মুখ থেকে জানবো সে কিভাবে কুমড়ো চাষ করছে, মাদা তৈরি করছে এবং চারা নির্বাচন করছে, পোকামাকড় আক্রমণ এবং ফলন সম্পর্কে তার কাছে আমরা জানবো। চলুন আমরা সুমন ভাইয়ের মুখ থেকে তার বিস্তারিত শোনা যায়। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আছি ইনশাআল্লাহ, ভালো ইনশাআল্লাহ। যে আপনার বাগান তো ঘুরে খুব ভালোই লাগলো। তা আপনি কুমার চাষের মাদা তৈরিটা এবং ফলন এবং রোগবালাই সম্পর্কে একটু যদি বলতেন। অ্যাকচুয়ালি কি, যে কোনো সবজি, যে কোনো গাছ বা যে কোনো ফসল করার আগে জাত নির্ণয়টা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তা আমি গত বছর একটা কুমার করছিলাম এই সাইডে, এই সাইড বাইরের সাইডে, সেটা ছিল শ্রীলঙ্কা থেকে ই করা ছিল। এইবার আমি করছি আপনার জাপানের একটা কোম্পানি শাখাতা এবার এটা করেছি। এটা করার আমার পদ্ধতিগুলো আছে এইটা, আমি যে কোনো সবজি লাগাই আমি মাদা তৈরি করি। অনেক কৃষকরা কিন্তু সেটা করে না। অনেক কৃষকরা করে কি, মাটিটা সুন্দর করে চার দিয়ে ধুল করে অনেক খাটে তারাও, কিন্তু হয়তো বাচ্চারা মাদাটা করে না। আমি একটা মাদা একটা পরিপূর্ণ একটা খাবার দিই। যেমন মনে করেন আমি একটা কুমার গাছের লংজিভিটি কিন্তু খুব কম, তাহলে মনে করেন 2 মাস বা 3 মাসের ভিতরের জন্য ওটা উঠে যায়, 3 মাস উঠে যায়। তো সেই হিসাব করে হ্যাঁ, সেই হিসাবে আমি খাবারটা দেই। যেমন আমি কুমার গাছে মাদাটা করি 1 ফুট 1 ফুট গর্ত করি, প্লাস মাইনাস আর কি, 1 ফুটে কম বেশি হতে পারে। এর ভিতরে আমি জৈব সার দেই। যদি আপনার কিছু সার দেওয়া যায় ভার্মি কম্পোস্ট তাহলে ভালো হয়, না পারলে গোবর দিলে একটু বেশি সংখ্যা দিতে হয়। আর কিছু রাসায়নিক সার বলতে আমি টিএসপিটা ইউজ করি। টিএসপিটা 100 গ্রাম 50 গ্রাম দেই পটাশ, মানে এমওপি। আর কিছু দানাদার কীটনাশক দেই, কারণ পোকামাকড় থাকতে পারে। এইটা দিয়ে আমি মাদাটাকে মাটি দিয়ে মিক্সিং করে আমি রেখে দেই জাস্ট 15 দিন। 15 দিন রেখে দিই আমি। পানি দেন? এর ভিতরে কিচ্ছু দেই না আমি। এই 15 দিনের ভিতরে 2-1 দিন একটু আমি উলটপালট করে দেই যেন ওটা শুকায়। তারপরে যখন আমি বিচিটা রোপণ করবো, ওই বিচিটা আমি 12 ঘন্টা ভিজাই। 12 ঘন্টা ভিজিয়ে তারপরে একটা কাপড়ে ছেঁকে কাপড় দিয়ে মোড়াই রাখি 1 দিন। তারপর ওটা কিন্তু মুখে একটা কোনটা ছেড়ে যায়, মুখটা ফেটে যায়। তারপরে আমি যেদিকে এটা রোপণ করবো ওই সময় মাদা যদি শুকনো থাকে তাহলে আগের দিন একটু পানি দেবো। পানি দিলে মাটিটা কিন্তু একটা সফট হবে, ওই জায়গাটা সফট হবে। তখনই আমি তারপর দিন বীজটা লাগাই দেবো। দেখা গেছে আমার 2 দিনের ভিতরে চারাটা ফুটে ওঠে। এই যে আমি দিয়েছি, এটা কিন্তু 2 দিনে ফুটে উঠছে। একটা দিয়েছি, এটা কিন্তু এইটার পর ওই একটা দিয়েছি। এইটা এই সাইড শেষ হয়ে যাবে, এই সাইডে আমি দেবো। এইটা আবার এই মাসে উঠাই দেবো। এই আপনার আমার পদ্ধতিগুলো। তারপর যখন আমরা 12 পাতা 13 পাতা হয়ে যাবে তখন আমি সার দিই। যখন আমি একটু সার দিই, তাও বেশি লাগে না, পরিকল্পিতভাবে একটু সার দিই। আর গাছে কি চাই, গাছে স্প্রে বলতে আমি মোটামুটি পর্যায়ে যখন এই যে গাছটা 12-14 পাতা হয়ে গেছে, মানে 2-3 এতটুকু হয়ে যায়, 2 ফুট হয়ে যায়, তখন আমি ওইটা আপনার এমএসকোর নামে একটা ঔষধ আছে, ওটা বোধ হয় মিমপ্যাক্সের বোধ হয়, ওই ওষুধটা আমি 1 লিটার পানিতে 1 মিলি এটা স্প্রে করি। স্প্রে করার পরে যেদিনকে এটা স্প্রে করি তারপর দিন করি ক্যানোপি একটা ওষুধ আছে, ওটা হচ্ছে ক্যানোপি, ওইটা অথবা ম্যানসার, এই 2টা আমি স্প্রে করে দিই। এই আর আমি কিছু করি না। যে বীজ নির্বাচনের ক্ষেত্রে বীজ নির্বাচন সম্বন্ধে আমি ওই যে বললাম এবার আমি ব্ল্যাক স্টোনটা করছি, এটা একটা হাইব্রিড বীজ, কিন্তু এটা ভালো হয় ফসল। আমাদের দেশের জাত? এটা জাপানের জাত, জাপান থেকে আসে। স্যার এই যে আপনার কিছু কিছু তো পোকা আছে, যে পোকা পাতা ওই যে বললাম যে পোকার জন্য আমি যখন 12-13 পাতা হয় তখন আমি ওইটা দেখি। এর আগে ছোটবেলা যখন আপনার দেখি যে একটা লাল পোকা আছে উড়ে উড়ে খায়, ওইটার জন্য করে যখন এটা জামের সময় 2 পাতা হয় তখন আমি ওটা হাতের 1 চিমটি করে আমি একটু ওই দানাদার কীটনাশক দিয়ে দেয়, গ্রানে আসে না। 1 সপ্তাহ যদি না আসে পোক, 1 সপ্তাহ সে মানে পাতাটা শক্ত হয়ে যায়, তারপর আর তেমন বিষয়টা খায় না। স্যার এটা মানে ফলন কেমন? এটার ফলন মাশাআল্লাহ এখন বর্তমানে যত কুমার আছে, কুমারের সবজি আছে, তার ভিতরে এইটার ফলন এখন একটু বেশি আমার মনে হয়। স্যার এটা যে আপনাদের বাজারজাত করেন, এটা বাজারজাত বলতে এটা ফ্যামিলি সাইজ। এটা কাঁচা বেচলে আপনার 1.5 কেজি 2 কেজি উপরে, মানে 1 কেজি করে বেচতে পারেন আপনি। আর পাকলে হয়তো 2.5 কেজি 3 কেজি হয়, এটা সাইজ ছোট। কিন্তু এইটার
বাজারজাত করতে সুবিধা, কারণ এটা ফ্যামিলি সাইজ বিদায় কুমারটা সুমিষ্টি এবং ভালো, এবং ফ্যামিলির যে কোনো একজন লোকই একটা কুমার কিনে নিয়ে যেতে পারে। এটা কাইটে বেচা লাগে না, যারা বিক্রি করে তারা আর কি একটা কুমার বিক্রি করতে পারে। 1 কেজি 1.5 কেজি তো সবাই নেই। এখন এটা বাজারের চাহিদা কোনটা, পাকাটা না যে বাইরের বাজার চাহিদা কাঁচাটার বেশি, কাঁচাটার বেশি। এটা আপনার গাছ কতদিন, দীর্ঘদিন? এটা কাঁচা গাছ একেবারে লংজিভিটি কম, একেবারে কম। এটা তো আমার এই 1.5 মাসে ফল আসে, আর তারপর হয়তো কয়েকদিন থাকে, সব মিলেই আপনার 3 মাস এটা শেষ হয়ে যায়। 3 মাসে শেষ হয়ে যায়। মানে এটা মোটামুটি 3 মাসে যে ফল দেয় তাতে একজন কৃষক মরে না। একটা গাছ থেকে কি পরিমাণ ফল পায়? এখন এইটা তো সঠিক আমি বলতে পারবো না, কারণ একটা গাছ তো একটা গাছের পাশাপাশি গাছ লাগাইছি, 2টা গাছ তো একসাথে মিক্সিং হয়ে যায়, আর কোনটায় কতটা বলতে পারবো না। তবে আমি গত বছর 800 মাদা করছিলাম, 1600 চারা, তাতে আমার 3.5 লাখ টাকার মতো আসছিল। আর এবছর আমি মূল জমিতে লাগাইছি, এবছর বেশি, এবারে 1600 শুধু মাদাই করছি এবার। হ্যাঁ, তবে এইবার আশা করি হয়তো আমার টার্গেট আছে 5টা হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু এখন পর্যন্ত সব বেচা শেষ হয় নাই, বেচতেছি। কি শুধু ফলন না, না শুধু ফল, আমি শাক বিক্রি করি না কুমার। হ্যাঁ, কুমারের শাকে, কুমারের মেইন ডোকে কুমার আসে, আর লাউয়ের ব্রাঞ্চে লাউ আসে। যার লাউ শাক বেচলে লাউ তেমন ক্ষতি হয় না, কিন্তু কুমার শাক বিক্রি করলে কুমার হবে না। তাহলে এই যে মাদাটা দিয়েছেন কতটুকু দূর? মাদাটা দিচ্ছি এখানে হিসাব আছে আমার, তো যেখানে আমার মাছাটা অনেক বড়, সে ফ্রিডম লাইফ পাইতেছে, ফ্রিডম পাইতেছে, ফ্রিলি লাইফ পাইতেছে, তখন সে আমার একটু গুণ দিলে অসুবিধা নাই। গুণ বলতে পারে একটু কি কয়, সামনে দিয়ে সে জায়গা আছে, যত দূর ইচ্ছা সে যেতে পারে, ফ্রি লাইফ পাইতেছে। যার কারণে আমি 4 ফুট পর দিয়েছি। 4 ফুট পর দিলে 2 করে চারা লাগানো যাবে। যদি 5 ফুট পর দেন তাহলে 3টা, যদি 6 ফুট পর লাগান তাহলে 4টে করে চারা দিতে পারবেন। এটা যারা জমিনে দেয় তাদের হিসাবে এটাই। তাহলে এই যে অনেকেই তো ধরেন এই মাছা তৈরির তো অনেক খরচ মনে করে, তারপরে আপনি মাছার জন্য কি ব্যবহার? আমার মাছার জন্য কি, এটা তো আমার তো পারবেন একটা ফার্ম আমারটা, আমার এই যে যেমন এই যে এদিকে তাকাই দেন, এটা কিন্তু একটা খুন্দ শেষ, দুধের শেষ, এখনো কিন্তু আমরা কিচ্ছু হয় না মাছাটা। এই মাছাটা এখন কুমার দেবো, আবার কুমার কেটে দেবো, আরেকটা হইবে। এটা কেন কম, মানে পার্মানেন্ট। আর এটা আমার পার্মানেন্ট ঢাকা, এটা 4 বছর আগে দিয়েছি, একই রকমের থাকবে। এখানে শুধু খালি এই ধরনটা পাল্টে যাবে, কুমারটা শেষ হয়ে যাবে, লতাটা ফেলে দেবো, যদি আরেকটা চাষ করবো এটার বাইবে, কিন্তু এটা চেঞ্জ করবো। কুমারের পর হয়তো লাউ দেবো, লতা জাতীয় থাকবেই আমার, এটা পারবেন। আমার নিচের যে মাছটা আছে সেই মাছটা সে একটা মনে পাচ্ছে, কারণ আমরা সিল টিলে বা কিছু খেতে পারবে না, মাছরাঙ্গার আক্রমণ থেকে। মাছরাঙ্গা তো মাছ খায় না, ছোট ছোট খায়, আর বড় মাছ খায় চিলে, ওইটা খেতে পারবে না, ওরা একটা পাবে। আর আপনার যাইয়া এটা পারবেন, আপনার যাইয়া বারবার ঝাঁকা দেওয়া লাগে না। সেক্ষেত্রে আমি ওই দিয়ে দিয়েছি কি কাপড়ারে, নেট জাল দিয়েছি বড় ভালো, মানে যেটাকে কি কটসুতা, আর আমি সুন্দর লোহার ওই যে কি কাপড়ারে গুণা দিচ্ছি, আপনি যেটা ভালো গুণা দিচ্ছি, পারবেন, একেবারে পারবেন। 4 বছর এর মধ্যে কিচ্ছু হয় না, আর ইচ্ছে করলে হেঁটে যেতে পারবেন। স্যার, তাহলে আপনি এই যে কুমার চাষ করছেন কতটুকু জমির ভিতরে? কুমার চাষ কতটুকু বলতে আমার এখন বলতে গেলে আপনার কত বলবো, 60% বলতে পারবেন, 60-70% বলতে পারবেন, 70%। একটা লোক যদি ধরেন 10% অথবা 20% যদি জমি নিয়ে পড়ে, সে কিভাবে, মানে কতটুকু বেনিফিট পাইতে পারে? এখানে ধরন আছে। যদি আপনি মাটিতে করেন, মাটিতে করলে জায়গা দিতে হবে না, মাটিতে করতে হবে শীতের মৌসুমে, এই মৌসুমে এখনো সময় আছে, এখন মাটিতে করলেও সে বাইবে। আর যদি আপনার বর্ষাকালে করতে হয় তাহলে মাছায় করতেই হবে, ফল। তবে মাছায় করলে ফল হবে 100%, মানে আমার দৃষ্টিকোণ থেকে। আর যদি মাটিতে করেন তবে 80%, মানে 20% কম হবে। এটা কারণ হচ্ছে মাটিতে অনেক ফল, মাটির সে অনেক সময় ফলটা পচে যায়, অনেক সময় সে ফলটা আসতে চায় না, কিন্তু মাছাটায় সে বেশিটা ফল আসে, আমি যদি দেখেছি আর কি। এই তারপর এখানে আরেকটা কথা আছে, কৃষকের এই জিনিসটা ভালো করে চিন্তা করতে হবে। যখন আমরা অনেক সময় আছে মাদা তৈরি করে বোরন টোরন সব একসাথে দিয়ে দেয়, ওইটা ঠিক না। আমরা বোরনটা বা জিঙ্ক বোরন বা ওই যে ম্যাগনেসিয়াম সালফার এগুলো দিতে হবে গাছে যখন ফুল আসবে তখন কারণ ওই সময় আগে যদি আপনি মাদায় দিয়ে দেন, গাছটা জার্মিনেশন হয়ে বড় হইতে লাগবে 1 মাস। ওই 1 মাসের ভিতরে ওদের দিয়ে লংজিভিটি কমে যাবে, মানে ওই যে আপনি যে খাদ্যটা দিয়েছেন ওইটার পর এটা থাকবে না,
গুণগত ইটা থাকবে না। তারপর যখন সে ফল আসবে তখন সে আবার সে ক্ষুধার্ত অবস্থায় ফল আসবে, যার জন্য যেটা ফলটা আসবে তখন যেন পরিপূর্ণ তার খাবারটা থাকে। সেই খাবারটা বলতে কি বোঝায়, মাটিতে অণু তৈরি করতে পারে। সেই জন্য আপনার এই বোরন টোরন যেন দেবেন, গাছে যখন ফল আসবে তখন আমি দেই আর কি, এটা আমি উপকার পাচ্ছি। তাহলে এই মাছা দেওয়ার কারণে আপনি এক খরচে মানে বারবার আপনি লতা জাতীয় আমি এটা পার্মানেন্ট মাছা দিয়েছি, এখন আমার আর কোনো মাছায় কোনো খরচাই নেই। কোনো খরচাই নেই মাছা, খরচা শুধু এটুই, একটা চলে গেলে ওই লতাগুলো টাইনে আনতে যতটুকু খরচা হয় এটাই। তাই একবার যদি মাছা দেয় তার 10% তাহলে কি পরিমাণ খরচ হইতে পারে? 10% মাছা দিলে সেখানে আপনার যে তেমন বেশি খরচা না, খরচা হয়েছে আপনার খুঁটি দিতে হবে, আর আপনার বিশেষ করে আপনার তারটা যে তার দিয়ে দেবে সেই তারটা জং না ধরে ওইটা ভালো একটা তার দিয়ে করতে হবে, আর উপরে নেট দিয়ে দেবে। নেট একবার দিলে 3-4 বছর 5 বছর কিছু হয় না, করতে পারবে। মানে সোজা কথা, এগ্রিকালচার ইজ দ্য ম্যাথমেটিক্স। এখন মানে কৃষিটা আপনার অঙ্কের মতো আপনি সাজাই দেবেন, একটু ভুল করলে সেই ভুলটা সংসার করতে করতে কৃষির আর ম্যাথ থাকে না। কিছু মানে বেশিরভাগ অনেক কৃষকই করতে যাই লস খাইয়ালে, এটা কারণ কি? লস ওই যে একটু ইসের ভুল আছে, মানে এই যে সার, হ্যাঁ একটু ভুল আছে। কারণ কোন সার, আমাদের দেশে একটা নিয়ম আছে, অনেক কৃষককে জিজ্ঞেস করে দেখবেন, তারা চেনে সাদা সার আর কালো সার আর মাটির সার। মাটির সার কি তাই জানে না। মাটির সার, আমি তো মাটির সার সম্বন্ধে কিছু বুঝি না, মাটির সার কোনটা, সারের কালারটা একই রকম, অনেক কালার আছে এই, কিন্তু এক্সেল ওরা জানতে হবে। যেমন আমাদের দেশের কৃষকরা বেশি ইউরিয়াটা ব্যবহার করে, ইউরিয়াটা ব্যবহার করে লতা হয়, বড়ই হয়, কিন্তু ওটা কিন্তু ফল কম হয়। আপনার পটাশ একটা ইম্পর্টেন্ট থিংস, ওটা দিতে হবে। তারপরে টিএসপিটা দিতে হবে। টিএসপি আবার বিভিন্ন রকম ধরন আছে, যেমন টিউনিশিয়া টিউনিশিয়াটা অনেক ভালো, ওটা দিয়ে দেখেন। আর বাংলাদেশি টিএসপিটা বা ওই মরক্কো থেকে যেটা আসলে দিয়ে দেখেন, ওটার সাথে অনেক রদ বদল আছে, একটা গুণগত মান আছে। স্যার আপনার ভিটামিন কি দিতে হয়ে গেছে? ভিটামিন বলতে জৈব ভিটামিন দিতে পারবেন, কিন্তু আমরা রাসায়নিক ভিটামিন না দেওয়াই ভালো, তাতে আর গাছের লংজিভিটি কমে যাবে। আমরা দেবেন একটা হরমোন আছে, যেমন জৈব হরমোন আছে, জৈব, যেটা গাছের বা মানুষের দেহের বা গাছেরও কোনো ক্ষতি না হয়। জৈব হরমোনটা দিলে ফল বেশি আসবে, কিন্তু লংজিভিটি কমবে না। এই জৈব হরমোনটা দিতে পারে, জৈব হরমোনটা আমি দেই। এই যে ব্ল্যাক স্টোর, এই জাতটা, এটা একটা রোগের প্রতিরোধ, এটা ব্ল্যাক স্টোনটা যারা, এখানে একটা প্রশ্ন আপনাকে বলি, একটা ইম্পর্টেন্ট থিংস, এটা আপনার মাধ্যমে জানাই দেবেন সবাইকে। আমাদের দেশে কিছু অসাধু ব্যবসায়ী আছে, তারা করে কি, এই জাতটা কিন্তু ভালো, জাপান থেকে আসে, এটার বেশিটা দাম বেশি। এরা করে কি, অনেক সময় আছে কৃষকরা সস্তাটাই চায়, ওইটা বেচতে বেচতে এটার বেচা হয় না, অনেক সময় আছে এটা পড়ে থাকে, ওটা ডেটটা এক্সপায়ার হয়ে যায়। ওই ডেট এক্সপায়ার গুলো করবে কি, এত দামের অত ফেরত দিতে পারে না যাইয়া, তখন ওরা করে কি, আলাদা একটা খামে ভরে, আবার নতুন খামে ভরে দিয়া ডেট দিয়ে দেয়। কিন্তু অ্যাকচুয়ালি যে বিসিটার যে এক্সপায়ার ডেটটা হয়ে গেছে, ওটা কিন্তু ফিরিয়ে আনতে পারে না। যার তাগিদি করে কি, ওইটা লাগাবার পরেই কিন্তু বিভিন্ন রোগ টোগ গাছে আসে। হ্যাঁ, কিন্তু অ্যাকচুয়ালি ডেট এক্সপায়ার হওয়ার আগে বা ভালো মানে ইনটেক অবস্থা দিয়েছে এই করে, আর যদি ডেট যদি এক্সপায়ার না হয় তাহলে ওটা বেশি একটা রোগ টোগ আসে না। আর যদি আসে, ওই যে বললাম যে প্রথম থেকে যদি তারা 2-3টে স্প্রে করে, তাহলে আর প্রবলেম আসবে না। জি স্যার। আর এটা কি এই যাতে আপনার যে পোকা, অনেক সময় অনেক গাছে দেখা যায় পোকা আকর্ষণ করে, পোকা আকর্ষণ সব ক্ষেত্রেই করে, এটা সব চাষেই করে। এই ব্ল্যাক স্টোন এই জাতেরটা কি, এই জাতেরটা যে করে না তা না, তবে এটা রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি। হ্যাঁ, এটা আইপিএম পদ্ধতি কি ব্যবহার করছেন? যেমন এই যে না, আমি এক্সপেরিমেন্ট ফাঁদ আমি ইউজ করি না যে তা না, কিন্তু আমি এই সাইডটা যখন করি তখন করি। আর এই সাইডটা পুকুরের, এই সাইডটা কিন্তু এমনি কিন্তু আমরা পুকুরের আপনার এই সাইডটা আমি বেশ একটা করা হয় না। কেন করা হয় না, সেটা একটা কাজ আছে। যেমন আমি কিছু ঔষধ এগুলাই দেই, যাতে যার মনে করেন আমরা বিভিন্ন পোকামাকড় না আসতে পারে, বুঝছেন, যেগুলো মাছেরও আমার এই জন্য, যার থেকে তেমন পোকা আসে না। আর বিশেষ করে আপনার যে পোকার ভিতরে কিন্তু 2টা জাত আছে, একটা ভালো উপকারী পোকা আর একটা ক্ষতিকার পোকা। তবে মোটামুটি পর্যায়ে যে আমি যে হরমোন জাতীয় যে এইটা দেই, যেমন আপনার এই কিছু জিনিস আছে তৈরি করে নেই, যেমন আমরা যে মেহগনি গাছের ফল দিয়ে আমি একটা কিছু করি। তারপর আরেকটা কথা আছে ভাত পচা কিন্তু একটা ইম্পর্টেন্ট।
ভাত পচা মানে আপনার একটা মোটা চালের ভাত আপনি ভিজিয়ে রাখবেন, ভিজিয়ে রাখার পর 15-20 দিন পর একেবারে মত হয়ে যাবে, খুব একটা দুর্গন্ধ আসবে। হ্যাঁ, ওইটার সাথে আমি কিছু নিম পাতা সেদ্ধ করে ওইটার সাথে মিক্স করে আমি স্প্রে করে দেই। আমার ওই ভালো পোকাটা মোটামুটি ভাবে থাকে, ওই পোকাটা নষ্ট হয়। তারপরে আমার ভাত পাতলে ওটা পড়তে চায় না, ওরা কিন্তু আমাদের চেয়ে চালাক অনেক বেশি। সেক্ষেত্রে আমরা এইটা করি, মোটামুটি ভাবে ঠিক হয়ে যায়। তাহলে মোটামুটি একজন কৃষক যদি ব্ল্যাক স্টোন জাতের কুমড়ো করে তাহলে সে মোটামুটি ব্ল্যাক স্টোন করলে অবশ্যই সে লাভবান হবে যদি সে পরিকল্পনা করে। আগেই বললাম এগ্রিকালচার ইজ ম্যাথমেটিক্স, আপনি হিসাব করে করতে হবে। আপনি এখানে লাগাইলেন দাঁড়িয়ে আসলেন না, আবার একসময় সার অনেক দিয়ে দিলেন, ওই যে জানেন যে সাদা সাদা কালো সার ওই দুটোর ভিতরে দিয়ে দিলেন। হ্যাঁ, তাইলে আপনার যাইয়া ওই যদি পরিকল্পিত ভাবে যেটা খাবারটা দেন ওটা অনেক ভালো হবে বা আপনার লাভ হবে। সারে কি সাথে সাথে কি চারা তৈরি, নিজেই তো চারা তৈরি করেন? আমি পেঁপে চারা তৈরি করি। পেঁপে চারা অন্য কোনো জাতের না, অন্য কোনো করি না। চারাটা কিভাবে কি আপনারা ডেলিভারি দেন? পেঁপে চারাটা কি আমার এখানে পেঁপে চারা চাইলেই আপনি পাবেন না, এখানে আমার 20টা আসে ইন্ডিয়া থেকে। আমরা পেঁপেটা অর্ডার নেই, অর্ডার নেওয়ার পরে একটা নির্দিষ্ট টাইম থাকে, ওই টাইম আপনাকে দেবো। মানে একটা সিরিয়াল আছে, যারা আপনি আজকে অর্ডার দিলেন, আপনার মনে করেন আপনার শুধু খালি আপনার চারা একদিক দিয়ে দিচ্ছি, একদিক ডেলিভারি দিচ্ছি, এইটি একটা সিরিয়াল পড়ে যায়। হ্যাঁ, কারণ আপনার এই অর্ডার উপর নির্ভর করে আমরা বিসিটা কালেক্ট করি, কারণ বিসিটা অনেক দাম। তা ওইটা করে আমি চারা একদিকে দিচ্ছি, একদিকে ডেলিভারি দিচ্ছি। তাতে আপনার একটা লোকে অর্ডার দিলে প্লাস মাইনাস 10 দিন, 15 দিন, 20 দিন অপেক্ষা। এখন কথা হলো স্যার, আপনি যদি পেঁপে চারাটা দেন, এমন আছে অনেক দূরে নিতে নিতে পেঁপে চারাটা অনেক আঘাতপ্রাপ্ত হয় বা এই হয়, আপনি কাছ থেকে কি বিসি নেওয়া যায়? বিসিও আমি নেই, বিসি দেই। বিসিটা তো আমি এক্সেলে বিক্রি করি না, তবে বিসিটা যেখানে দুর্গম জায়গা, যেখানে পেঁপে চারা যাওয়া সম্ভব না বা কুরিয়ার সার্ভিস নাই, সেখানে আমি বিসি দিয়ে হেল্প করি। সেক্ষেত্রে আমরা বিসি যে দামে কিনি ওই দামে দিয়ে তাকে ট্রেনিং দিয়ে দেই। ট্রেনিং ছাড়া আমি দেই না। ট্রেনিং দিয়ে তারপরে? হ্যাঁ, ওটা তো লস টাকা। এখন 1 কেজি বিসির দাম 4,80,000 টাকা, এটা অনেক দাম। আর বিশেষ করে আপনার এখান থেকে যারা আর কি মোটামুটি বাজারে একটা ফার্ম করে, তারা এখানে 2-3 দিন, যে আপনি দেখবেন এখানে চিড়িয়াঙ্গা লোক এসে বসে আছে, বিক্রমপুর লোক এসে বসে আছে, এটা কিন্তু 3-4 দিন ধরে ট্রেনিং দেবো, তারপরে ওদেরকে চারা দেবো। এখন স্যার হয়েছে যে আমরা তো ধরেন আপনার ভিডিও নিলাম, কথার মাধ্যমে আপনার তথ্য যে উপকারী যে কেউ একটা চাষ করে, কৃষক চাষ করতে পারে সেই পদ্ধতি আপনার কাছ থেকে জানলাম। এখন আপনার সাথে যদি কেউ চারা নিতে চায় বা এই কন্ট্যাক্ট কিভাবে করবে? আমার কন্ট্যাক্ট হয়েছে, আমার কন্ট্যাক্ট নাম্বার তো অবশ্যই আমার ইসে আছে, আর আমি কন্ট্যাক্ট নিতে চাই দিয়ে দেবো। কন্ট্যাক্ট আমার নাম্বার দেবো? জি, নাম্বারটা দিয়ে দিলে। 01716 351855। জি স্যার। আরেকটা নাম্বার আছে ইমো, 01706067901। এই দুইটার নাম্বার নিলে হবে। আর নাম্বার আছে আমার, কারণ এই দুইটাই আপনারা এই দুইটা আমি রাত্রে 8টাতে আমার সাথে কন্ট্যাক্ট করতে, আমি সেটা রাত 8টা থেকে 12টা এর ভিতরে কন্ট্যাক্ট করলে ভালো হয়। দিনে প্রচুর ভিজিটর থাকে, এই যেমন আপনি তাকাই দেন, ওদিকে কিন্তু অনেক লোক আছে, আমরা অনেকক্ষণ এসে অপেক্ষা করার পর আবার পাইছেন। সুতরাং আপনি যদি দিনে করেন, দেখা যাচ্ছে টেলিফোন আমি ধরলাম না, আপনি মনে মনে অফিস যে লোকটা কি ধরলো না কেন, কিন্তু রাত্রে করলে আমার সুবিধা হয়। রাত 8টা থেকে 12টা। জি জি স্যার, আপনার মূল্যবান সময় আমাদেরকে ভালো লাগলো। এই তবে দোয়া করবেন, আমি চেষ্টা করতেছি মানে একটা কৃষিটাকে একটা অন্য পদ্ধতিতে নেওয়ার। কিন্তু একজন সুমন্ত তৈরি করতে পারবে, চেঞ্জ করতে পারবে না, হাজারো লক্ষ লক্ষ সুমন্ত তৈরি হইতে হবে। আমি চেষ্টা করতেছি, আর আশার বাণী এটাই যে আমি কিছুদিনের ভিতরে মোটামুটি একটা ভালো একটা সাপোর্ট পাচ্ছি। হাজার হাজার কৃষক তৈরি হয়ে গেছে অলরেডি, বুঝতে পারছেন? দোয়া করবেন, ভালো থাকতে পারি যেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।